হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি আরজু, বাংলাদেশি ব্লগার সঞ্জিদা ইউকে থেকে এসেছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসলে অনেক দিন থেকেই আমি কিছু বলবো আপনাদের সাথে আমার বাবাকে নিয়ে। তো সময় সুযোগ করে হয় না, টাইম অ্যাডজাস্ট করা মুশকিল হয়ে যায়। আমি একটু 30 সেকেন্ড বলি, কারণ হচ্ছে কি আমি তো সবসময় আমার আম্মাকে নিয়ে আমি পোস্ট দেই, তারপরে ভিডিও বানাই, অনেক থাকে আম্মা, তারপর আমার ভাই বোনরা। তো আমাকে সবাই বলে যে আপনি তো শ্বশুর শাশুড়ি নিয়ে কখনোই কিছুই বলেন না। আসলে শ্বশুর শাশুড়ি নিয়ে তো অবশ্যই অনেক কিছু বলতে ইচ্ছা করে। তো ঠিক আছে, আজকে আরজু না হয় শুরু করুক, তারপরে তো আমি অবশ্যই বলবো আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে। আমার তো খুবই বলতে ভালো লাগে। তো আজকে আরজুর মুখে শুনেন। আসলে আমি যতটুকু বলবো চেষ্টা করবো অল্প সময়ের মধ্যে। আমি জানি না কতটুকু ব্যাখ্যা করতে পারবো। অল্প সময়ের মধ্যে আমি চেষ্টা করব যে পুরোটাকে এক্সপ্লেন করে আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমার বাবা, সত্য কথা বলতে আমি আমার বাবা বলে বলছি না, আমার বাবা ছিলেন একজন মহানায়ক, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের মহানায়ক, যাকে ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি ভাবে সবাই বাই দ্য নেমে চিনে। এবং এটাকে বলবার জন্য আমি এখানে বাড়িয়ে কিছু বলবো না, কারণ যেই কথাগুলি আমি এখন বলবো, যারা ক্রীড়াঙ্গনের সাথে জড়িত, যারা বাংলাদেশের ক্রীড়াকে ভালোবাসে, যারা বাংলাদেশের স্পোর্টসকে ভালোবাসে, তারা আমার বাবাকে বাই দ্য নেমে চিনে। আমি আর গুগলে সার্চ দিলেই তো সব হিস্ট্রি চলে আসে ওর আব্বার। আমার বাবার নাম হচ্ছে আশরাফ চৌধুরী। উনি একজন জাতীয় দলের ফুটবলার ছিলেন। প্রথমের দিকে ফুটবলার ছিলেন, তার পরবর্তীতে ফুটবল কোচ ছিলেন, এবং উনি জাতীয় পুরস্কারও পেয়েছেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে উনি জাতীয় পুরস্কার পেয়েছেন 1998-এ। এবং এটার যে ব্যাখ্যা, ওনার যে জীবনী, সেগুলি আমি ধাপে ধাপে তুলে ধরবো। উনি বেসিক্যালি ছোটবেলা থেকে ফুটবলের কে খুব ভালোবাসতেন এবং স্পোর্টসকে খুব ভালোবাসতেন। আব্বা কয়বার পুরস্কার পেয়েছেন ওইটা তুমি কার কার কাছ থেকে? অনেকবার পুরস্কার পেয়েছেন, তবে লাস্ট যেই পুরস্কারটার আমাদের মাঝখানে, কারণ একজন জাতীয় দলের ফুটবলারের পুরস্কারের কখনো এন্ড হয় না। আমার মনে হয় আমার বাসার দেয়ালের পুরা দেয়াল ভর্তি ছিল শুধু মানে প্রাইজ আর প্রাইজে। এবং আপনি যদি নিউজ পেপার দেখেন তাহলে দেখবেন যে হিউজ পরিমাণ নিউজ পেপার কাটিং। আপনি জাস্ট গুগলে গিয়ে, আমি আপনাদের সাথে শেয়ার করবো, আশরাফ চৌধুরী ফুটবলার লিখলেই গুগলের কাছ থেকে মানে থাউজেন্ডস অফ আপনার পেপার আসতে থাকে, যে কোন কোন পেপারে কত সালে কিভাবে আসছিলেন এবং কি করেছিলেন, ওনার লাইফ হিস্টোরি কি, ব্যাকগ্রাউন্ড কি, এবং এটা পুরোটাই আছে। এবং বর্তমানে যারা ফুটবলকে ভালোবাসেন, একসময় আমি জানি না কেউ আছেন কিনা আমার সাথে যারা ফুটবলকে ভালোবাসেন, মোহামেডান এবং আবাহনী খুব বেশি জনপ্রিয় ছিল বাংলাদেশে। এই মোহামেডান কিন্তু কলকাতা মোহামেডানেরই একটা অংশ, যেটা বাংলাদেশে বর্তমান মোহামেডান। এবং 1936-এ প্রথম সে মোহামেডানটা হয় বাংলাদেশে। তো সেই মুহূর্তে আমার বাবা তখন তো পূর্ব পাকিস্তান ছিলেন, তখন আমার বাবা জাতীয় দলের খেলোয়াড় ছিলেন। এবং আপনারা জানেন যে পূর্ব পাকিস্তানের সময়, যে সময়টা আমাদেরকে প্রায় দীর্ঘ অনেক বছর আমাদেরকে শাসন করেছে, ওরা শাসন শোষণ যাই বলেন পূর্ব পাকিস্তান করেছে। তো সেই সময়টা কালীন আমাদের বাংলাদেশ থেকে খুব কম পরিমাণ ন্যাশনাল টিমের প্লেয়ার খেলার সুযোগ পেয়েছেন, পাকিস্তান টিমের হয়ে খেলার সুযোগ পেয়েছেন খুব কম বাংলাদেশি প্লেয়ার। তার মধ্যে আমার বাবা ছিলেন, গাজী আঙ্কেল ছিলেন, মারি আঙ্কেল ছিলেন, আরো অনেকেই ছিলেন যারা পূর্ব পাকিস্তানের হয়ে ফুটবল খেলেছেন। এবং তার মধ্যে অন্যতম হচ্ছে আমার বাবা। এবং আমার বাবা প্রথমে ওয়ান্ডার্সে ছিলেন। এই যে ওয়ান্ডার্সের নাম আমরা এখন কতটুকু জানি না, তখন 1947-এ 47-48 মধ্যে ওনারা একসাথে মুভ হয়ে প্রায় 6-7 জন প্লেয়ার ওয়ান্ডার্স থেকে মুভ হয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবে ওনারা জয়েন করেন এবং মোহামেডান স্পোর্টিংটাকে ওনারা তৈরি করেন। এবং সেই মোহামেডান স্পোর্টিংটাকে নিয়ে নামমাত্র ছিল 1936 থেকে, কিন্তু মোহামেডানের যে শার্প যে টাইমটা, শাইনিং যে টাইমটা, সেটাতে ওনারা মোহামেডানকে এসে তারা ক্রিয়েট করে মোহামেডানটাকে। সেই মোহামেডানকে আমরা যারা চিনি, এখন যারা চিনি, 80-র দশকে বা 90-র দশকে যারা ফুটবলকে ভালোবাসতো, সাদা কালো জার্সিতে পরে সেই মোহামেডান, কায়সার আহমেদ বলেন, সাব্বির বলেন, এর আগের বেসে যারা ছিলেন, সালাউদ্দিন ভাই বলেন, বাদল রায় ভাই বলেন,
তারপরে আপনি আসেন এনায়েত আঙ্কেল যারা ছিলেন তাদেরকার সময় যে মোহামেডান, সেই মোহামেডানের কথা আমি বলছি। এবং আমার বাবা যখন মোহামেডানে ছিলেন তখন উনি মোহামেডানের ক্যাপ্টেন হিসাবে ছিলেন। এবং 1952 তে যে ধাপে ধাপে বল আব্বা যে কয়বার ক্যাপ্টেন ছিলেন আর কাছ থেকে পুরস্কারটা পেয়েছেন, সাধারণ মানুষ অনেক হিস্ট্রি তো আমি বলছি আব্বা, কারণ এত শর্ট করে একটা মানুষের জীবনী বলা আসলে খুবই মুশকিল, অনেক কিছু বড় লাইফ হিস্ট্রি মানে অনেক কিছু মিসিং হয়ে যায়। তবে 1952 তে যে লিগ হয়েছে, সেই লিগ হয়ে আব্বা মানে 55 যে লিগ হয়েছে, সে ফুটবল লিগে উনি 52টা গোল করেছেন একটা লিগে, যেটা এন্টার ইস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান এবং বর্তমান বাংলাদেশের মানে ফুটবলের প্রেক্ষাপটে কেউ এখনো সেটাকে ব্রেক আপ করতে পারেনি, কেউ ভাঙতে পারেনি তার রেকর্ড, যে 52টা গোল একটা সিজনে, 52টা গোল, 52 গোলস ইন এ ওয়ান সিজন, এখনো কেউ ব্রেক করতে পারেনি। এখনো কেউ ব্রেক করতে পারেনি। এবং এগুলা কিন্তু সব আপনারা পেপার পত্রিকাতে, গুগলে যখন বাংলা পেপার, কারণ বাংলায় তো এই পেপার নিউজগুলাতে আসে, আর ইংলিশে সার্চ দিলেও না, আমি আপনাদেরকে দেখাবো, আমি ভিডিওর মাঝখানে পরবর্তীতে আপনাদেরকে দেখাবো, আমি গুগল থেকে দেখাবো যে গুগলে সবকিছু আছে, যে উনি 55 যে লিগে 52টা গোল করেছেন, সেটা ইস্ট পাকিস্তান এবং ওয়েস্ট পাকিস্তান, এবং বর্তমান বাংলাদেশের বর্তমান পর্যন্ত আপ টু নাও কেউ সেটাকে ব্রেক আপ করতে পারেনি। এবং ওনার 3 মিনিটে হ্যাট্রিক করেছেন, সেটাও ওনার রেকর্ড আছে। এবং উনি যখন ক্যাপ্টেন ছিলেন ঢাকা মোহামেডানে, তখন মোহামেডান বেশ সফলতা অর্জন করেছে। এর মধ্যে মোহামেডান আপনারা যে আগা খান গোল্ড কাপ হয়েছে, সেটাতে 52 থেকে 5 টাইম চ্যাম্পিয়ন হয়েছেন। 52 থেকে 66 পর্যন্ত, 57 থেকে 66 পর্যন্ত আগা খান গোল্ড কাপে 5 টাইম ঢাকা মোহামেডান চ্যাম্পিয়ন হয়েছেন, যেটা অন্য কোনো আবাহনী ছিলেন, ব্রাদার্স ছিলেন, সো মেনি টিম ছিলেন, এরা কেউ করতে পারেনি। কিন্তু ঢাকা মোহামেডান, হ্যাঁ, এবং উনি অধিনায়ক ছিলেন, এবং সেই কারণেই 5 টাইম মানে আগা খানে চ্যাম্পিয়ন হয়েছেন। এবং ইন্ডিপেন্ডেন্স ক্লাবে ওনারা 3 টাইমস হয়েছেন। আব্বা ক্যাপ্টেন ছিলেন, হ্যাঁ, আব্বা বরাবরই মোহামেডানের ক্যাপ্টেন ছিলেন, এবং দ্য ডে ফ্রম স্টার্ট এবং দি এন্ড তার ফুটবল সে ক্যাপ্টেন ছিল। এটা একটা বিশাল ব্যাপার, যে ইয়া থাকে সেই তো ক্যাপ্টেন, সে ক্যাপ্টেন ছিল। মানে আপনার 50 থেকে 68 সাল পর্যন্ত ওনারা ঢাকা মোহামেডান চ্যাম্পিয়ন ছিল, সেখানে ঢাকা মোহামেডান আয়ত্ত ছিল। এবং 71 এর পর থেকে আব্বা কার কাছ থেকে, আমি তো মানে সারা ঘরে শুধু আব্বার পুরস্কার দেখি, জিয়ার হাত থেকে পুরস্কার নেওয়া দেখি, হ্যাঁ, তখন আইয়ুব খান থেকে পুরস্কার নিয়েছে, তখন তো এরশাদের থেকে পুরস্কার নেওয়া দেখি, আইয়ুব খান থেকে পুরস্কার নেওয়া দেখি, লাস্ট শেখ হাসিনার থেকে পুরস্কার নেওয়া দেখি আমি। অ্যাকচুয়ালি এগুলো অবশ্য তুমি ওই যে ভিডিওর মাঝখানে ইয়েগুলো দিয়ে দিও, পেপার কাটিং গুলো, এবং কত সালে কোন পুরস্কারটা। অ্যাকচুয়ালি উনি ওনার লাইফটা আমি একবারে বলে শেষ করতে পারবো না, তুমি দুইটা তাহলে করতে পারো। আমি এই ভিডিওটা কিছুক্ষণের মধ্যে শেষ করে দেবো, তার মধ্যে আমি যতটুকু পারি মানে আমি বলে দিচ্ছি, তারপর ক্লিপসটা আবার হয়তো আপনারা পরবর্তী দেখতে পাবেন। এবং 52 থেকে 68 পর্যন্ত দেখেন, এখানে দুইটা আছে, কিন্তু ইন্ডিপেন্ডেন্স কাপ ছিল তখন, এবং তখন আগা খান ফুটবল ছিল না। এবং যারা ফুটবলকে চিনেন বা জানেন, তারা কিন্তু জানেন যে তখন ইস্ট পাকিস্তান ছিল, আগা খান ফুটবল ছিল ইস্ট এবং ওয়েস্টকে মিলিয়ে, তখন অনেক ছিল, ইস্ট এবং ওয়েস্টকে মিলিয়ে ছিল আগা খান ফুটবল। তাহলে আপনার মনে আছে কিনা জানি না, যে তখন আপনারা যা হয়তো মনে আছে, আগা খান ছিল তখন পাকিস্তানের থেকে, সেই ওনার উপরে সেই কাপটা হতো। সেই আগা খান ফুটবল কাপের মধ্যে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব নিয়েছেন আপনার 64 নিয়েছেন, 68 নিয়েছেন, এবং 1950 নিয়েছেন। এই 3 টাইমস নিয়েছেন ঢাকা মোহামেডান। কোন সাল? 50 নিয়েছেন, এবং 64 নিয়েছেন, এবং 68 নিয়েছেন ঢাকা মোহামেডান স্পোর্টিং, 3 টাইমস নিয়েছেন। এবং ইন্ডিপেন্ডেন্স কাপে ওরা নিয়েছেন 5 টাইমস। এবং ইন্ডিপেন্ডেন্স কাপ যেটা ছিল সেটা, হ্যাঁ, দুটোটাতে ক্যাপ্টেন ছিল। আমি বরাবরই বলছি যে মোহামেডানের জন্ম লগ্ন থেকে এবং ওনার ফুটবল ক্যারিয়ার এন্ড পর্যন্ত উনি ক্যাপ্টেন ছিলেন, সো এটাকে বারবার বলার কিছু নেই। মানে ইন্ডিপেন্ডেন্ট বলছে, কারণ অনেকে, যেমন আমিও কিন্তু ফুটবল অত একটু বুঝি না, যারা, আমি সেটাই বলছি, যারা ফুটবলকে জানেন, যারা ক্রীড়াকে জানেন, যারা ফুটবল সম্পর্কে যাদের নলেজ আছে, তারা জানবেন যে তখন কি কি কাপ চালু ছিল, তখন কি কি কাপ হতো। তখন ইন্ডিপেন্ডেন্স কাপ হতো, আগা খান ফুটবল হতো। আগা খান ফুটবলে 1950, 1964 এবং 1980 মোহামেডান স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছেন। এবং ইন্ডিপেন্ডেন্স কাপ যে মানে টুর্নামেন্টটা হতো, সেই টুর্নামেন্টে মানে
মোহামেডান স্পোর্টিং ক্লাব 5 টাইম চ্যাম্পিয়ন হয়েছে, যেটা আনবিলিভেবল। প্রত্যেকবার তো সবসময় আব্বা লাস্ট পর্যন্ত অধিনায়ক ছিলেন এবং 57 থেকে 1966 পর্যন্ত। মানে আপনি যদি হিসাব করে দেখেন, মানে 9 বছরের মধ্যে 5 বার শুধু ঢাকা মোহামেডানই নিয়েছেন, আর বাকি যে 4 বছর ছিল সেই 4 বছর ইস্ট এবং ওয়েস্ট পাকিস্তান মিলে ওনারা আপনি নিয়েছেন। আর এককভাবে বাংলাদেশের ঢাকা মোহামেডানের হাতেই 5 বার সেই শিরোপাটা ছিল। সো এইটা একটা বিশাল বিষয় যে আমাদের দেশের মোহামেডান, আপনি মোহামেডানকে যারা ভালোবাসেন, যেটাকে আমরা বলি MSC মোহামেডান স্পোর্টিং ক্লাব, আপনারা ফেসবুকে গেলেও পাবেন বা গুগলে গেলেও পাবেন, ইভেন কি এখন যে মোহামেডান ক্লাব আছে সেখানে গেলেও পাবেন। এবং এটা একদম এভরি সিঙ্গেল পারসন যারা ফুটবলকে চিনেন বা ফুটবলকে জানেন, তারা মানে আশরাফ চৌধুরী বললেই চিনেন। এবং বর্তমান যে আমাদের বাফুফের যে যিনি মানে সভাপতি, এবং আগে বর্তমান যিনি আছেন এবং আগে যে ছিলেন, আগে বাদল রায় ছিলেন, বাদল রায় আব্বার হাত দিয়ে গড়া প্লেয়ার, এবং বাদল রায়কে আমি খুব কাছাকাছি থেকে চিনি এবং আমাদের খুব ফ্যামিলি ফ্রেন্ড, এবং আমরা ওনাকে ভালোভাবে চিনি এবং উনি খুব আমাদেরকে আদর করেন। সো এই বাদল রায়ের ক্রিয়েশন তো উনি আব্বার নামে খেলাও করেন, ক্রিয়েশন হয় এবং বহুত টুর্নামেন্ট হয় আমার বাবার নামে। আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। এই পর্বটা আসলে বড় হয়ে গেছে, আমি নেক্সট পর্বতে আমি সেকেন্ড যে পর্বটা করবো সেই পর্বটা এখান থেকে আমি শুরু করব, মানে 71 থেকে আমি আসবো। আজকে এই পর্যন্তই রইলো 71 এর পর্ব থেকে মেইন পয়েন্ট গুলো আমি নেক্সট পর্বতে আপনাদেরকে জানাচ্ছি। মেইন পয়েন্ট গুলো বলে দিও জাব্বা কার কার কাছ থেকে জাতীয় পুরস্কারটা পেয়েছেন, কত সালে পেয়েছেন, এবং তো সব বরাবরই তো উনি তো ক্যাপ্টেনই ছিলেন। আমাদের এখনকার ক্যাপ্টেন কে? লজ্জার ব্যাপার না, এটা আমি জানাচ্ছি আপনাদেরকে। তুমি জানাবা। আচ্ছা, আমি নেক্সট ভার্সনে আসছি। খেলাধুলা নিয়ে আমার খুব কম আগ্রহ, তো অনেকবারই কিন্তু আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে অনেক মানুষ জানতে চায়, এবং আমার শাশুড়িও এই যে একজন মানুষ ছিলেন, সেটাও আপনাদেরকে বলবো যে আমার শাশুড়ি কোথায় পড়াশোনা করেছে, উনি কি করতেন, সেটাও আরজু বলবে। কারণ খেলাধুলার বিষয় বলে কিন্তু ও যেভাবে বলেছে আমি তো সেভাবে বলতে পারবো না। অনেকে আমাকে কিন্তু প্রশ্ন করে, আপনি তো কোনোদিন আপনার শ্বশুর শাশুড়িকে নিয়ে কিছুই বলেন না। কিন্তু আমি যে বলবো, একটা বলার তো মানে শুরুটা থাকতে হবে, শুরুটাই যে আমি বলবো। আমি তো এই যে ও যেমন করে সবকিছু ধাপে ধাপে জানে, আর ওদের তো সবকিছু স্টেটমেন্ট, তারপর সবকিছু ওরা জানে, আমি তো জানি না, তো এই জন্য আমি কিছু বলতেও পারি না। তো আর এগুলো তো আমি শুধু শুনেই থাকি। আর সারা বাসায় তো মানে কাপ, তারপরে কি শিরোপা, মানে অভাব নাই ওদের বাসার ভিতর। আমি বাসায় যখন প্রথম গেছি, মানে কি বলবো, আমি তো মানে একটা রুমের ভিতরে গিয়ে আমি বললাম মাই গড কি অবস্থা, মানে পুরস্কারের শেষ নাই, অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড। তারপরে তো বড় বড় ছবি টানানো সব জায়গায়, আব্বার কতবার পুরস্কারটা পেয়েছে, কাদের কাছ থেকে পেয়েছে। আর ছোটখাটো পুরস্কারের তো মানে অভাব নাই। আমি বলছি মেইন যে প্রধানমন্ত্রী, একটা দেশের প্রধানের কাছ থেকে যে উনি কতবার পুরস্কার পেয়েছেন, এবং উনি তো শুরু থেকে শেষ পর্যন্ত অধিনায়কই ছিলেন। একটা মানুষ শুরু থেকে শেষ পর্যন্ত অধিনায়ক থাকা, সে কতটা অনেস্ট হলে, সে কতটা মানে সব দিক থেকেই নাম্বার 1 না থাকলে তো আর অধিনায়ক বানানো যায় না। শুধু তো খেলায় পারদর্শী হলেই অধিনায়ক হয় না, এটা তো আপনারা খুব ভালো করেই জানেন। তার সর্বদিকে সে খুব পারফেক্ট হতে হবে, তাহলেই তো সে অধিনায়ক হবে। তো আব্বাস যে সে শুরু থেকে লাস্ট পর্যন্ত অধিনায়ক ছিলেন, এটা আমার কাছে সত্যি কথা, এটা সবচেয়ে বেশি আমার কাছে অবাক লাগে। আর পুরস্কার প্রধান মানে ছোটখাটো আমরা তো কত দেখা গেছে যে নর্মাল অনেক তো অনেক নর্মাল পুরস্কার, কিন্তু এই যে সবার কাছ থেকে, সে পাকিস্তান আমলের প্রধান থেকে শুরু করে লাস্ট পর্যন্ত কার কার কাছে কত সালে পেয়েছে, সব তো আমি শুধু ছবির মাধ্যমে দেখি, এবং সালগুলোও নিচে লেখা থাকে। আমি অবাক হই একটা মানুষ কিভাবে এতটা মানে থাকতে পারে। আর বিদেশে তো আব্বা তো মানে তখনকার সময় বিদেশেও প্রচুর খেলতে যেত, কারণ বাংলাদেশ থেকে তো তখন সবাই ছিল না যে সময়, কিন্তু আব্বার প্রায়োরিটি সবসময় ছিল। এক হচ্ছে মানুষ দিক থেকে মানুষ কিরকম তার উপর সবচেয়ে ভালো খেলতো, সেজন্য আব্বাকে সবসময় কিন্তু মানে পাকিস্তান এবং বাংলাদেশ তখন মিলায় দেখা গেছে যে পাকিস্তানের ওরাই বেশি খেলতো, কিন্তু আব্বা কিন্তু সেখানে যেত, একটা মানুষ গেল আব্বা যেত। তো যাই হোক, এগুলো তো ও বলবে আপনাদেরকে সবকিছু, মূল বিষয়গুলো আজকে জাস্ট আপনাদেরকে ইন্ট্রোডাকশনটা দিল, মূল বিষয়গুলো ও
নেক্সট পর্বটাতে বলবে, কারণ অনেক বড় হয়ে যায় তো, আপনারা রোজা রাখেন, এটাও তো আমাদের মাথায় রাখতে হবে। আর সবচেয়ে বড় কথা, মহানায়কদেরকে নিয়ে তো আর টাইম বেঁধে কিন্তু বলা যায় না। মহানায়কদেরকে বলতে গিয়ে ইন্ট্রোডাকশন দিতে গেলেই তো মনে হয় যে সময় শেষ হয়ে যায়, তার উপর তার জীবন হিস্ট্রি, একটা মহানায়ককে বলতে গেলে তার জীবন হিস্ট্রি টাইম বেঁধে আসলে সত্যি কথাই বলাটা অনেক কষ্টকর, আমিও বুঝতেছি। আর আর্য তো একদমই মানে কিন্তু ও খুব তো সবসময় করে না, খুব যে অভ্যাস তার তা তো হয় না। আমি যেমন আর তারপরেও তো এগুলো সাল সবকিছু মনে করে করে বলাটা, তো এই জন্য কিন্তু আমি বলি না আপনারা সবসময় আমাকে প্রশ্ন করেন আমি কেন আমার শ্বশুর শাশুড়ি কি করেন, কোথায় থাকেন বলতে চান না, তো বলবে নেক্সট ইয়াতে। ধন্যবাদ সবাইকে, আজকে ভালো থাকবেন, নেক্সট পর্বে আবার দেখা হবে। থাকবেন, আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।